রাতের অন্ধকারে এক শিক্ষিকার উপর ৫ জন নরপশু নির্মম শারীরিক নির্যাতন চালায়, কিন্তু এর বিচার চাইতে গেলে আইনের কাছে কোনো বিচারই পাওয়া যায় না। উল্টো একে একে বদলে যেতে থাকে সকল ধরনের প্রমাণাদি, এমনকি সাক্ষীরাও। ঠিক তখনই এক কালো ছাতাওয়ালা রহস্যময় মানবের আবির্ভাব হয়, যে একে একে সকল অভিযুক্তদেরকে ভয়ঙ্করভাবে খুন করতে শুরু করে। কে এই রহস্যময় মানব? সে কি পারবে আইনের ঊর্ধ্বে গিয়ে এই শিক্ষিকাকে তার ন্যায় বিচার পাইয়ে দিতে, নাকি সে নিজেও আটকে যাবে আইনের বেড়া জালে? সেটাই দেখবো আজকের গল্প আসছিতে। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। শুরুতে আমরা একটা রেলওয়ের মাঝে এক মেয়েকে পড়ে থাকতে দেখি। মেয়েটার পুরো শরীর ভয়ানক রক্তাক্ত আর আহত। মেয়েটার অবস্থা একেবারে খারাপ। সেই সময় সে একটু নড়ে উঠলে বোঝা যায় যে সে এখনো বেঁচে আছে, কিন্তু তাকে দেখে তো মনে হচ্ছিল যে সে মারাই গেছে। কিন্তু এখন তার যেই অবস্থা, সেটা বেঁচে না থাকারই সমান। দেখা যায় তার শরীরের নিচের অংশে কোনো কাপড় নেই। তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কেউ বা কারা তার সাথে ভয়ানক বাজে অন্যায় করেছে, এরপরই তাকে এখানে মরার জন্য ফেলে রেখে গেছে। এতটুকু দয়া করেনি তারা মেয়েটার উপর, এতটাই পৈশাচিক ছিল তারা। এলাকাবাসী তখন তাকে লক্ষ্য করে, আর এটা দেখেই তারা আর কোনো সময় নষ্ট না করে দ্রুত তাকে তুলে নিয়ে সোজা চলে যায় হাসপাতালের দিকে। যে করেই হোক মেয়েটাকে তো বাঁচাতে হবে। তবে এই মেয়েটাকে কেনই বা কেউ তার সাথে এমন কাজ করলো, এই সবই আমরা জানতে পারবো ধীরে ধীরে। তো এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়। আমরা ছোট ছিমছাম একটা পরিবার দেখতে পাই। পরিবারটা ছোট হলেও তারা অনেক খুশি ছিল। এই পরিবারে আছে বিনয়, পারিমা আর তাদের ছেলে ধ্রুব। এই পরিবারটি বেশ হাসি খুশি আর আনন্দে মেতে থাকে সব সময়। একে অপরের সাথে তারা অনেক ভালো সময় কাটায় আর একসাথেই সব কাজ করে থাকে। তো দেখা যায় বিনয় উঠে ব্রেকফাস্ট তৈরি করে ধ্রুবের টিফিন প্যাক করে, আর পারিমা ধ্রুবকে তৈরি করে তারা সবাই নিজ নিজ কাজে বেরিয়ে পড়ে। আমরা জানতে পারি এই পারিমা একটা স্কুলে চাকরি করে আর বিনয় একটা সুপার শপে কাজ করে। বিনয়ের প্রতিবেশী কার্তিকও একই সুপার শপে কাজ করে, তবে কার্তিক তার সিনিয়র। দেখা যায় তারা দুজন প্রতিদিন একই সাথে কাজে যায়। তাদের মধ্যে বেশ ভালোই মিল দেখা যায়। আজও একই রুটিনে তাদের সকাল শুরু হয়। ধ্রুব তৈরি হতে হতে মাকে জিজ্ঞেস করে যে মালায়ালাম ভাষায় আই লাভ ইউ কিভাবে বলে, সে কি জানে? পারিমা তখন ছেলেকে সেটা শিখিয়ে দেয়। তার ছেলেও তো ভীষণ খুশি। ধ্রুব এরপর মালায়ালাম ভাষায় আই লাভ ইউ বলার প্র্যাকটিস করতে থাকে, কিন্তু সেই সময়ই সে প্যান্টের চেইন তার বিশেষ অঙ্গের সাথে আটকে ফেলে আর ব্যথায় চেঁচাতে থাকে। বেচারা। এসব দেখে তো পারিমা আবার মুচকি হেসে সেটা ঠিক করে দেয়। এরপরই তারা তিনজন একসাথে বেরিয়ে পড়ে প্রত্যেক দিনের মতো। তো বাইরে বের হতেই কার্তিক এসে বিনয়কে জিজ্ঞেস করে যে সে ব্রেকফাস্টের জন্য যে পনির স্যান্ডউইচটা কিনলো তার দাম ৩০ টাকা। এত দামি পনির দিয়ে মাত্র ৩০ টাকায় কি করে স্যান্ডউইচ বিক্রি করে তারা? এটা কি সম্ভব নাকি? পারিমা তখন হেসে বলে এগুলো নকল পনির, ভেজিটেবল অয়েল দিয়ে তৈরি করা, এ কারণেই কম টাকা রাখতে পারছে। যাই হোক, এরপরই দুজন কাজে চলে যায়। কাজ শেষ করে বাড়ি ফেরার সময় রাস্তায় কার্তিকের রবি নামের এক লয়ারের সাথে দেখা হয়। রবি কার্তিককে দেখে খুবই অবাক হয়ে যায় আর তার দিকেই অবাক হয়ে তাকিয়ে থাকে। সে রাস্তার মাঝে ট্রাফিকে ছিল। তখন কোনো মতে গাড়ি সাইড করে রেখে সে সেখান থেকে ছুটে বেরিয়ে আসে আর কার্তিককে জিজ্ঞেস করে সে কখন এলো, একটাবার কেন সে তাকে জানালো না? জানালে কি এমন ক্ষতি হতো? কার্তিক তখন তাকে কিছুই বলে না। রবি তখন কার্তিককে তার বাড়ি নিয়ে যায় আর জিজ্ঞেস করে সে কখন এলো। কার্তিক জানায় সে ৬ মাস হলো এসেছে। রবি তখন ক্ষোভের সাথে জানায় তার বাড়ি কেন খালি পড়েছিল। তার স্ত্রী কাবেরী মৃত্যুর মুখে বসে তার জন্য অপেক্ষা করছিল। ডাক্তার কাবেরীকে মাত্র ১ দিন সময় দিলেও সে ৭ দিন কার্তিকের জন্য অপেক্ষা করে গেছে। এইসব কথা বলতে বলতেই রবি কাঁদতে থাকে। তার অনেক খারাপ লাগে। কার্তিকও তখন আর কিছুই বলতে পারে না তাকে। রবি তো বলেই যায় যে ডাক্তাররা বারবার রোগীর স্বামীকে খুঁজে গেছে। রবি তো তার কোনো জবাবই দিতে পারেনি। কাবেরীকে শান্তিমতো মরতে দেওয়ার জন্য চিকিৎসা বন্ধের কনসেন্ট ফর্মেও রবিকেই সই করতে হয়েছে। যা করা কার্তিকের দায়িত্ব ছিল, সেই দায়িত্ব তাকে পালন করতে হয়েছে। কার্তিক তখন মাথা নিচু করে বলতে থাকে সে তো আর চাকরি সহজেই ছেড়ে আসতে পারতো না। পরের আন্ডারে কাজ করলে অনেক কিছুই সহ্য করতে হয়। রবি তখন বলে সব মানুষই তো কাজ করে, কেউ দেশে কেউ বিদেশে, তারা নানান ধরনের কাজ করে আর তাদের ছুটি ছাটাও থাকে ভালো। তাই কারো চাকরি আসলে কার্তিকের মতো নয়। অন্তত তাদের স্ত্রী মারা গেলে তারা ছুটে আসতে পারে। এসব বলে রবি নিজের রাগ কমায়।
কারণ তার তো কার্তিকের উপর অনেক রাগ জমেছিল তার এসব কর্মকাণ্ডের কারণে। যাক, এরপরই সে শান্ত হয়ে জিজ্ঞেস করে যে কার্তিক এখন কি করছে। কার্তিক জানায় সে একটা সুপার শপের ফ্লোর ম্যানেজারের কাজ করছে। তো এরপরই রাভি তাকে কাবেরীর ফোনটা এনে দেয়, যেখানে কাবি কার্তিকের জন্য ভয়েস মেসেজ রেকর্ড করে গেছে। রাভি তো সেটা শোনারও সাহস করতে পারে না, তাই সে বলে কার্তিক যেন সেটা শুনে নেয়। ওদিকে বিনয় পারিমাকে স্কুল থেকে আনতে যায়। দেখা যায় তাদের স্কুলে জোরে সোরে পার্টি চলছে। পারিমা তখন বিনয়ের সাথে সেখান থেকে চলে আসতে চায়, কিন্তু বিনয় বলে সমস্যা নেই, সে পার্টি এনজয় করুক, বাকিটা সে ম্যানেজ করে নিবে, তাকে কোনো চিন্তা করতে হবে না। এই বলেই বিনয় সেখান থেকে বেরিয়ে যায়। আর এদিকে পার্টি শেষ করতে করতে অনেকটা রাত হয়ে যায়। আর পারিমা যখন সেখান থেকে বের হয় তখন আশপাশটা একেবারে নীরব হয়ে গেছে। তাই সে দ্রুত হাঁটার চেষ্টা করে। তার মনে অজানা আতঙ্কও এসে ভর করে। তখন ভয় আসলে নিতান্তই অমূলক নয়, একটি গাড়ি অনেকক্ষণ ধরে তাকে ফলো করে যাচ্ছে। এই সময়ই গাড়িটা থামে, চারটা ছেলে বের হয় আর টেনে হিচড়ে পারিমাকে গাড়িতে তোলে। এরপরই শুরু হয় তাদের নারকীয় কাণ্ড। পারিমাকে তারা নিজেদের পৌরষ দিয়ে পিষে ফেলতে চায়। এ যেন শারীরিক আনন্দের চেয়েও বেশি নিজের পৌরসত্ব জাহির করার চেষ্টা চলতে থাকে। কে কার চেয়ে ভালো পারফর্ম করতে পারে তারই এক প্রতিযোগিতা চলে এখানে। পারিমা বাধা দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু তারা তো তার কোনো বাধাই মানে না, উল্টো তার মুখ থেতলে দেয়। সবাই মিলে তার উপর পাশবিক নির্যাতন চালায়। আর এই নির্যাতন চালাতে চালাতে একটা সময় তারা তাকে রেল লাইনের উপর ফেলে চলে যায়। কতটা ভয়ঙ্কর ছিল সেই রাত। তবে ছেলেগুলো এসব কাজে একেবারে অপরিপক্ক বা নতুন না সেটা বোঝাই যায়। তারা খুব ভালো করেই জানে তাদের গাড়ির নাম্বার প্লেট সিসিটিভি ক্যামেরায় দেখা যাবে, তাই তারা গাড়িটাই ফেলে দেয়। এরপরে তারা নিজেদের জামা কাপড়গুলোও খুলে ফেলে আর সেটা আগুনে জ্বালিয়ে দেয়। নিজেদের মোবাইলগুলোও ভেঙে ফেলে আর গাড়ির কার ওয়াশে নিয়ে খুব ভালো করে ধুয়ে ফেলে, যাতে পাশবিকতার কোনো চিহ্নই না থাকে। এদিকে বিনয় তো এই সব কিছুই জানতো না। স্ট্রিট দেরি হওয়ায় সে অনেক চিন্তিত হয়ে পড়ে। তাই ছেলেকে সাথে নিয়ে সে বারান্দায় বসে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে। এরপরও পারিমা না এলে সে একে তাকে ফোন করতে থাকে আর পারিমার খবর জানতে চায়, কিন্তু কেউই তো তার খবর জানে না। বিনয় তখন ভীষণ চিন্তিত হয়ে পড়ে যে এবার কি হবে। এরই মধ্যে দেখা যায় সেখানে পুলিশ চলে আসে আর তাকে হাসপাতালে নিয়ে যায়। এই সব শুনে বিনয় হতবুদ্ধ হয়ে থাকে। কি হচ্ছে সে কিছুই বুঝতে পারে না। সে বেশ অদ্ভুত আচরণ করে। তার নজর বারবার তার ছেলের দিকেই যায়, যে সে যা বুঝাতে চাইছে ছেলে কিছু বুঝতে পেরেছে কিনা। এদিকে আমরা পারিমাকে দেখি। তার একসময় জ্ঞান ফেরে। সে কথা বলার মতো অবস্থায় নেই এখন। তার চোখ মুখ থেতলে ফুলে গেছে, মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। তাই সে কোনো মতে বলে তারা 4 জন ছিল, তাকে জোর করে গাড়িতে টেনে তুলেছে। এর বেশি কিছুই সে বলতে পারছিল না। এসব শুনে কার্তিকও ছুটে চলে আসে। ধ্রুবকে দেখে সে বলে, বিনয় ধ্রুবকে সাথে করে নিয়ে এসেছে কেন? তার ভাইয়ের বাড়িতে রেখে আসলেই তো পারতো। এসবের মধ্যে বাচ্চাদের টেনে আনার কি দরকার ছিল? বিনয় তখন বলে, ধ্রুবকে একসময় না একসময় এসব জানতেই হবে। তাই বিনয় ওই ছেলেটাকে ধন্যবাদ দেয় যে পারিমাকে এখানে নিয়ে এসেছিল। এর বেশি সে কি করবে বুঝতে পারে না। এর মধ্যেই পুলিশেরা তদন্ত শুরু করে। তারা রেল লাইনে চলে যায় আর ডু নট ক্রস স্টেপ এইটা লাগিয়ে সেখানে খোঁজাখুঁজি চলতে থাকে। অনেক ভালো করে তারা খোঁজ খবর করছিল। আশেপাশের সিসিটিভি ক্যামেরায়ও তেমন কিছুই পাওয়া যায় না। অন্য সিসিটিভি ক্যামেরার গাড়িটা স্পষ্ট করা যায়। তারা গাড়ির নাম্বার প্লেট নোট করে সে অনুযায়ী তদন্ত চালাতে থাকে। বিনয়কে তার বাবা কল দেয় আর অনেক কথা শোনায়। তাদের বৌমার জন্য তাদের গ্রামে ইজ্জত সম্মান সব চলে যাচ্ছে। বিনয় তখন এই কথা শুনে খুব রাগ করে আর বলে তারা তাদের ইজ্জত সম্মান নিয়ে গ্রামেই বসে থাকুক, সে এখানে ম্যানেজ করে নিবে। বুঝুন মেয়েটার উপর দিয়ে কি গেছে আর তারা উল্টো এই কথা বলছে। আসলে লোকজন কোনো কিছু হলে শুধু মেয়েদেরকেই দোষারোপ করতে জানে। যাক, এরপর আমরা জানতে পারি অন্য গোত্রের মেয়েকে লাভ ম্যারেজ করার জন্য তার বাবা মা তাদেরকে এমনিতেই মেনে নিচ্ছিল না। এত বছর কোনো রকম সাহায্য ছাড়া বিনয় তার পরিবারকে চালিয়েছে। আজকে এত বড় বিপদেও তার বাবা মা কাউকে প্রয়োজন নেই তার। ওদিকে আমরা দেখি পুলিশ গাড়িটা খুঁজে বের করে। এটা একেবারে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। পুলিশরা এটা দেখে খুব ভালো করেই বুঝতে পারে যে এটা ধুয়ে ফেলা হয়েছে। নাম্বার প্লেট থেকে তারা গাড়ির মালিককেও বের করে। গাড়ির মালিক দীপরাজ। দীপরাজের ছেলেই বেশিরভাগ সময় এই গাড়িটা ব্যবহার করে। সে তার 4 বন্ধু নিয়ে সারাক্ষণ মদ গাঁজা খেয়ে পড়ে থাকে। তার জীবনে যেন আর কিচ্ছু নেই। এদিকে পুলিশ আরো খোঁজ খবর বের করে একসময় 4 জনকেই গ্রেফতার করে ফেলে। তাদের আদালতে হাজিরও করা হয়। তাদের মধ্যে একেবারে অপরাধবোধই নেই।
দীপরাজের ছেলে তখন তার বোনকে বলে তারা কিচ্ছু করেনি, তারা বিয়েতে ছিল, কেউ তাদেরকে জোর করে ফাঁসাচ্ছে। যাক, এরপর আমরা দেখতে পাই তাদের পক্ষের উকিল হলো নবরতন। সে বেশ বিখ্যাত একজন ক্রিমিনাল লয়ার, তার কেস হারার সংখ্যাও খুব কম। দীপরাজ তাকে দ্রুত কিছু একটা করার জন্য বলে, কেননা সামনেই তার মেয়ের বিয়ে, তাই যে কোনোভাবে তার ছেলেকে ছাড়িয়ে আনতে হবে। নবরতন তখন বলে সে সেই চেষ্টা করে যাবে। বিনা এরপর তার ছেলেকে নিয়ে যখন বাড়ি ফিরছিল তখন ধ্রুব আচমকা প্রশ্ন করে যে তার মাকে যে হাসপাতালে নেওয়া হয়েছিল সেখানে সে কত টাকা নিয়েছে। বিনয় বলে লোকটা টাকার জন্য করেনি, সে ভালো মানুষ, তাছাড়া আমাদের আশেপাশের বেশিরভাগ মানুষই তো ভালো। ধ্রুব এই ব্যাপারে মোটেও একমত নয়। তার মায়ের সাথে যারা এমনটা করেছে তারা নিশ্চয়ই কোনো ভালো মানুষ না। আর সে শুনতে পেরেছে তার মায়ের সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে, একটা গোপন ব্যাপার হয়েছে। বিনয় তখন ছেলেকে কি বলবে কিচ্ছু বুঝতে পারে না। তার অনুপস্থিতিতে কার্তিক হাসপাতালে বসেছিল। তখন তাকে বাসু নামের ওই লোকটা আবারও ফোন করে আর বলে তার কলিগের ব্যাপারে বাসু জেনে গেছে, তবে সে যেন হাসপাতালে না যায়। কার্তিক তখন চুপ করে থাকে, কারণ সে তো হাসপাতালেই আছে। এই সময় ডাক্তার তাকে ডেকে পাঠায় আর বলে পারিমা ভীষণ ট্রমার মধ্যে আছে, তাই সে এখন বারবার হ্যালুসিনেট করছে, উল্টো পাল্টা বলছে। কারো না কারো তার পাশে বসা এখন খুব দরকার। কার্তিক তখন তার পাশে গিয়ে বসে আর দেখে পারিমা ঘুমের মধ্যেই কারো সাথে লড়াই করার চেষ্টা করছে আর বারবার বিনয় বিনয় বলে ডাকছে। এই ধরনের মুহূর্তে একজন স্ত্রীর তার স্বামীকে কতটা প্রয়োজন হয় কার্তিক সেটা খুব ভালো করেই বুঝতে পারে। সে এখন বুঝতে পারে একদিন কাবেরীও তো তাকে এভাবেই খুঁজেছে, কিন্তু সে তাকে সঠিক সময়ে সময় দিতে পারেনি। যাক, এরপর সে বের হয়ে আসে আর ওই ভয়েস রেকর্ডগুলো শুনতে থাকে, যেগুলো তার ওয়াইফ মারা যাওয়ার আগে তার জন্য রেখে গিয়েছিল। ভয়েস রেকর্ডগুলো শুনে খুব ভালো করেই বোঝা যায় যে কতটা আগ্রহ নিয়ে কাবেরী তার জন্য অপেক্ষা করছিল। সে যেন ঠিকই করে নিয়েছিল কার্তিককে দেখা ছাড়া সে কিছুতেই মরবে না। শেষ একবার তাকে জড়িয়ে ধরতে চাইছিল সে, তবে কাবেরী শেষ পর্যন্ত হার মেনে নেয় আর চলে যায়, কার্তিককে একেবারে একা করে দিয়ে। শেষ ভয়েস নোটে কাবেরী বলে সময় মতো না আসার গিল থেকে যেন কার্তিক বেরিয়ে আসে, সে যেন স্বাভাবিক থাকে আর জীবনে যেন সে মুভ অন করে নেয়। সে চায় না কার্তিক এইসব নিয়েই পড়ে থাকুক। তবে কার্তিক তো কিছুতেই মুভ অন করতে পারে না। সে ওই অ্যাক্সিডেন্টের সিসিটিভি ফুটেজ বারবার দেখতে থাকে। ঠিক তখনই তার বস বাসু চলে আসে আর তাকে নিষেধ করে এই ফুটেজগুলো দেখতে, কারণ এতে তারই সমস্যা হবে। কি দরকার, এভাবে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। নিশ্চয়ই কোনো মাতাল ড্রাইভার এই কাজ করেছে, তার হয়তো মনেও নেই সে একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়েছিল। এই গাড়িটা যেটা কাবেরীর অ্যাক্সিডেন্ট করেছে সেটার কোনো নাম্বার প্লেট ছিল না, তাই তারা কিছুই খুঁজে বের করতে পারবে না। তাই তার মুভ অন করাটাই উচিত হবে, এটা তার জন্যই ভালো। কিন্তু কার্তিক তো এত সহজে হার মানবে না। বাসুর জন্য সে সব সময় কাজ করেছে, বাড়ি থেকে দূরে থেকেছে, আর এখন বাসুর দায়িত্ব ওই খুনি ড্রাইভারকে খোঁজা যার জন্য তার স্ত্রী মারা গেছে অ্যাক্সিডেন্টে। ওই ড্রাইভার যদি বলে যে সে অনেক বেশি সরি, তাহলেই কার্তিক মুভ অন করতে পারবে, তাছাড়া সে পারবে না। বাসুর কাছ থেকে এরপর কার্তিক চলে আসে রবির অফিসে। এটা আসলে কাবেরীর অফিস। রবি তারই অ্যাসিস্ট্যান্ট ছিল। কাবেরী একজন সুপরিচিত লয়ার ছিল, অনেক ভালো কেস লড়তো। কিন্তু কাবেরী চলে যাওয়ার পর এখন রবি সবকিছু দেখাশোনা করে, সেই এর দায়িত্ব নিয়েছে। তো কাবেরী চলে যাওয়ার পর কার্তিকের এখানে প্রথম আসা। সে এখানে এসেছে রবির কাছ থেকে সাহায্য চাইতে। পারিমার কেসে সে রবিকেই উকিল হিসেবে চায়, আর সে আশা করছে সে কিছু তো একটা করতেই পারবে, পারিমাকে অবশ্যই ন্যায় বিচার এনে দিতে পারবে। তো এরপরই 4 অপরাধীকে কোর্টে পেশ করার জন্য নেওয়া হয়। ইন্সপেক্টর তাদেরকে কাপড়ে মুখ ঢেকে যেতে বলে। তারা কাপড়টা ম্যাচ হয়নি বলে মজা করতে থাকে। তাদের মধ্যে ন্যূনতম অপরাধবোধ কিংবা ভয় বলতে কিছু নেই। তারা খুব ভালো করেই জানে তাদের বাবা আর নবরত্না তাদের ঠিকই বের করে আনবে, অর্থাৎ তারা তাদের ক্ষমতার বলে যে কোনো সময় বেরিয়ে আসতে পারবে। তাই তাদের মধ্যে কোনো রকম কোনো অপরাধবোধ কাজ করে না। তো এরপর বিচারক ডাকলে নবরত্না তার প্রমাণাদি দেখায় আর বলে তার ক্লায়েন্টরা অপরাধী না, বরং ভিকটিম। তাদের গাড়িটা সেদিন চুরি হয়ে যায়। 4 জন লোক তাদের গাড়ি, মোবাইল, মানি ব্যাগ নিয়ে যায়। তারা তখন কোনো ক্রমে সেখান থেকে বিয়েতে আসে। ঘটনার সময় তারা বিয়ে বাড়িতেই ছিল, তাই তারা এইসবের সাথে সম্পৃক্ত নয়। রবি এরপর নবরত্নাকে জিজ্ঞেস করে গাড়ি হারিয়ে তারা বিয়ে বাড়িতে কিভাবে গেল। নবরত্না এবার ইতস্তত করে বলে কেন, বাসে করে গেল। ততক্ষণে ফরেন্সিক রিপোর্ট চলে আসে। বিচারক তো রিপোর্ট দেখে অবাক হয়ে যায়, আর আরো বেশি অবাক হয় রবি।
বিচারক বলে ভিকটিমের ডিএনএর সাথে অভিযুক্তদের কোনো ডিএনএ ম্যাচ হয়নি, তাদের কারো সাথেই সেটা মিলছে না। রাভি তখন আর্জি জানায় যে আবারও যেন টেস্ট করা হয়, আর এবার যেন অন্য ল্যাব থেকে করা হয়, কারণ তার মনে হচ্ছে এখানে কোনো ঘাপলা করা হয়েছে। নবরত্না বলে না, তার আর কোনো প্রয়োজন হবে না, একবার যখন করা হয়েছে আর করার কোনো প্রয়োজন নেই, খামোখা সময় নষ্ট। রিপোর্টে সাধারণত কোনো ভুল আসে না, তবে বিচারক তাও তাদের জামিন নামঞ্জুর করে দেয় আর তাদের কাস্টাডি বাড়িয়ে দেয় আর টেস্টও করতে বলে, কারণ তার কাছেও সন্দেহ হচ্ছিল। রাভি তখন প্রাথমিকভাবে কিছুটা স্বস্তি পেলেও তার সামনে অনেক লম্বা পথ রয়েছে, সেই সব কিভাবে পাড়ি দিবে সেটাই এখন দেখার পালা। আর এইসব দেখে কার্তিকও বেশ বিরক্ত হয়ে যায় যে কেমন শাসন ব্যবস্থা, যে কখনো গাড়ির নাম্বার প্লেট পাওয়া যায় না আর কখনো ডিএনএ রিপোর্ট মেলে না। দেশের আইন ব্যবস্থা যদি এমন হয় তাহলে কিভাবে চলবে? তাহলে তো অপরাধীরা সাজা পাবে না আর ভিকটিমরা আজীবন অবহেলিত থাকবে, তারা তাদের ন্যায় বিচার পাবে না। ওদিকে রবির অ্যাসিস্ট্যান্ট বিনয়কে জিজ্ঞেস করে যে সে তার ছোট্ট ছেলেটাকে কেন আদালতে নিয়ে আসে, তার উচিত বাচ্চাটিকে বাড়িতে রেখে আসা। বিনয় তখন ঘোর লাগা গলায় বলে তাদের ছেলে এখন আর ছোট নেই, অনেক বড় হয়ে গেছে। রবি এরপর ইন্সপেক্টর সঞ্জয়কে জিজ্ঞেস করে যে এখানে আসলে হচ্ছেটা কি, ঠিকঠাক রিপোর্ট কেন পাওয়া যাচ্ছে না, ভেতরের খবর কি? সঞ্জয় আসল খবর কি সেটা না বলে ভাষা ভাষা কথা বলে। রবিও বুঝে যায় কিছু একটা সমস্যা তো আছেই, এর পেছনে বড় কারো হাত আছে, এজন্যই এমনটা হচ্ছে। এদিকে পারিমা কিছুটা সেরে উঠলে রবি তার সাথে দেখা করতে যায়। সে একটু সুস্থ হলেও তার চোখের দৃষ্টি আঘাত পেয়ে ঝাপসা হয়ে গেছে, সে ভালোভাবে কিছুই দেখে না। তো প্রথমে রবি পারিমাকে তার ছেলের কথা বলে, তাকে সহজ করার চেষ্টা করে। পারিমা তখন কিছুটা ফ্রি হয় আর একসময় বলে সে শুনেছে এসব কেস এত সহজে খালাস হয় না, কখনো 12 বছর কখনো 20 বছর লেগে যায়, আর কিছু প্রমাণ করতে না পারলে উল্টো মেয়ের উপরেই মানহানির মামলা করা হয়। এসব কি সত্যি? রবি বলে কোর্টে আর কোর্টের বাইরে অনেক কিছুই হয়, কখনো কখনো কোটি কোটি টাকার লোভ দেখানো হয় কেস ফিরিয়ে নেওয়ার জন্য। এসব ব্যাপারে পারিমাকে শক্ত থাকতে হবে, আদালতের ভেতরে কেস সে লড়বে আর আদালতের বাইরে পারিমাকে লড়তে হবে, তাকে তার ইচ্ছা শক্তি দৃঢ় করতে হবে। পারিমার রবির সাথে কথা বলে বেশ ভালো লাগে, তার তখন খুব ইচ্ছা হয় তার সন্তানটাকে ভালোভাবে দেখতে। এই কথা সে রবিকে বললে রবি বলে সে অভিযুক্ত 4 জনকে ঠিকঠাক মতো চিনতে পারলেই হবে, সেটাই এখন বেশি জরুরি। পারিমা এবার একটু অবাক হয় আর বলে 4 জন তো না, তারা 5 জন ছিল। রবি বলে কিন্তু এফআইআর এ তো 4 জনের কথাই বলা হয়েছে আর 4 জনকেও গ্রেফতার করা হয়েছে, এই পঞ্চমের কথা রবি প্রথম শুনছে। পারিমা বলে একজন ছিল, সে গাড়ি ড্রাইভ করছিল, তার নাম হলো স্যাম। এছাড়া আরেকজন ছিল যার নাম হ্যারি। রবির কাছ থেকে ব্যাপারটা জেনে সঞ্জয় যাদের গ্রেফতার করেছিল তাদেরকে ওই হ্যারি আর স্যামের কথা জিজ্ঞেস করা হয়। তাদেরই একজনের নাম আসলে হারিন্দার, যাকে সবাই হ্যারি বলে ডাকছিল। পারিমা হ্যারি বলে ভুল শুনেছে, তবে ওই 4 জনের কেউ স্যামকে চেনে বলে স্বীকার করে না। এই পঞ্চম স্যামকে খোঁজার এবার শুরু হয়। পুলিশ আদালতে স্বীকার করে তাদেরই ভুল হয়েছে, পারিমা ঠিকভাবে কথা বলতে না পারায় হয়তো তারা ভুল শুনেছে। এখন তারা জরুরি ভিত্তিতে স্যামের খোঁজ চালাচ্ছে। জানা যায় ডিএনএ টেস্টের দ্বিতীয় রিপোর্ট আসে আর তাতেও ডিএনএ মেলে না। নবরতন বলে সে তো আগে থেকেই বলছে তারা নির্দোষ, তাদের গাড়ি চুরি হয়েছে, তারাও ভিকটিম। রবি তখন আর্জি জানায় যতদিন পর্যন্ত পারিমার চোখের ভিশন পরিষ্কার না হচ্ছে আর সে আইডেন্টিফাই না করতে পারছে ততদিনে তাদের যেন গ্রেফতার করে রাখা হয়। তবে রবি তো কোনো প্রমাণ দিতে পারছে না। ওদিকে নবরতন সব ধরনের প্রমাণ এনে উপস্থিত করেছে, কখন তাদের গাড়ি চুরি হয়েছে, বিয়েতে তারা কি ছবি তুলেছে, সব। তাদের আটকে রাখার কোনো কারণ এখন বিচারকের হাতে নেই। রবি খুব ভালো করেই জানে আইডেন্টিফাই হওয়ার আগ পর্যন্ত সময়টা খুবই গুরুত্বপূর্ণ, তাই তাদেরকে ভেতরে রাখতে হবে। বিচারক জানিয়ে দেয় প্রমাণ ছাড়া সে কিছুতেই আর তাদেরকে আটকে রাখতে পারবে না। এতে তখন তাল মেলায় নবরতন আর বলে অভিযুক্তদের বয়স কম, তাদের ভবিষ্যৎ পড়ে আছে, তারা এখনো অপরাধীও প্রমাণ হয়নি, এভাবে তাদেরকে কাস্টাডিতে রাখলে তাদের ফিউচার শেষ হয়ে যাবে। বিচারক তখন নিশ্চিত করে বিনয় আর তার ছেলের সব রকমের সিকিউরিটির ব্যবস্থা আছে কিনা, আর সেটা যখন নিশ্চিত হওয়া যায় তখনই সে ওই 4 অভিযুক্তকে বেল দিয়ে দেয়। রবি অনেক চেষ্টা করেও আর তাদের আটকে রাখতে পারে না। দীপরাজ এবার তার ছেলেদের নিয়ে বাড়ি রওনা হয়। বাড়িতে তার মেয়ের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান চলছিল। দীপরাজের স্ত্রী ছেলেকে দেখে ভীষণ খুশি হয় আর তাকে জড়িয়ে ধরে, কিন্তু তার স্বামীর মুখ ভাব দেখে তার সুবিধাজনক লাগে না। সে তখন তাদের পেছন পেছন গিয়ে দেখে দীপরাজ পিস্তলের মধ্যে গুলি ভরছে। সে ছেলের হাতে পিস্তল দিয়ে বলে সে যেন বাবাকে গুলি করে শেষ করে দেয়।
সে তার মান সম্মান সব যখন শেষ করেছে, এখন যেন তাকেও শেষ করে দেয়। নিক্কার মা তখন বলে সে এসব কেন বলছে, তার ছেলের কোনো দোষ নেই, তার গাড়ি চুরি হয়েছে আর চোরেরাই আসল অপরাধী। দীপরাজ বলে না, তার গাড়ি চুরি হয়নি, বরং দীপরাজ চুরি করিয়েছে আর এসব গল্প সাজিয়েছে যেন তার ছেলেকে বের করে আনতে পারে। সত্যি কথা হলো তার ছেলে এক মেয়ের সাথে বাজে কাজ করেছে। নিক্কা তখন বারবার বলে না, সে কিছুই করেনি, কিন্তু দীপরাজ তো জানে তার ছেলে গাড়িতে ছিল, গাড়ি চালাচ্ছিল, সে পালিয়ে যেতে পারত, কিন্তু তবুও সেখানেই ছিল সে, আর হয়তো বাজে কাজও করেছে। নিক্কার মা তখন স্বামীকে বলে সে যা বলেছে তা যেন আর কখনো না বলে, সব যেন ভুলে যায়, তার ছেলে কিচ্ছু করেনি, গাড়িও দীপরাজ চুরি করায়নি, গাড়ি চুরি হয়েছে আর অন্য কেউ এসব কিছু করেছে। নিক্কার মায়ের নিজের পছন্দ মতো জায়গায় বিয়ে হয়নি, তবু সে নিজের মন বেঁধে 32 বছর ধরে সংসার তিলে তিলে গড়েছে, তাই সে এভাবে সব শেষ হয়ে যেতে দিবে না। আজ তার মেয়ের বিয়ের দিন, সে কোনো অনর্থক ঝামেলা চায় না। এসব শুনে দীপরাজেরও কিছুটা মাথা ঠান্ডা হয়। সে ছেলেকে নিয়ে বাইরে খেতে যায় আর বোঝায় যে তারা যেমন ঘরে রান্না ভালো না হলে বাইরে খেতে আসে, একইভাবে বাইরে পুরুষরা যা খুশি তা করতে পারে, তবে তাদের ঘর অবশ্যই ঠিকঠাক রাখতে হবে। আমরা বুঝতে পারি তার মানসিকতাও তার ছেলের চেয়ে কোনো অংশে কম খারাপ নয়। এদিকে পারিমাকে দেখা যায় তাকে নিয়ে বিনয় বাড়ি ফিরে আসে। তাকে দেখতে তখন বিনয়ের গ্রাম থেকে একগাদা লোক আসে। দেখে মনে হয় তাদের বাড়িতে কেউ মারা গেছে। সবার মুখে শোকের ছায়া আর মনে কৌতূহল। বিনয়কে তার বাবা ডেকে বলে তাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে যদি তারা কিছু না করতে পারে। সে গ্রাম থেকে কিছু ছেলেকে নিয়ে আসবে আর ওই অপরাধীদের কিছু একটা ব্যবস্থা করবে, তার বিনিময়ে তাদের 1 লক্ষ টাকা দিয়ে দিলেই হবে। বিনয় তখন বাবাকে কি বলবে কিছুই বুঝতে পারে না। রাতের বেলায় সবকিছু চুকিয়ে নিজেদের ঘরে গিয়ে বিনয় পারিমাকে জড়িয়ে ধরতে চায়, তবে তার হাত পড়তেই পারিমা ভয়ানক চমকে ওঠে। নিজেকে সামলে সে স্বামীর হাত তার মাথায় রাখে। মাথা হলো এমন একটা জায়গা যেখানে ওই নরপশুরা হাত দেয়নি। পারিমা তখন কাঁদতে কাঁদতে বলে সে স্কুলে ফিরে যেতে চায়, স্বাভাবিক জীবন শুরু করতে চায়। তাই পরদিনই দুজন পারিমার স্কুলে যায়। প্রিন্সিপাল তো তাতে মোটেও রাজি হয় না। তার কথা হলো পারিমা নতুন করে সব শুরু করতে তৈরি থাকতে পারে, কিন্তু স্কুল এখনো তৈরি না। স্কুলের সবাই তাকে নিয়ে কথা বলছে। পারিমা বলার চেষ্টা করে একসময় সবাই ভুলে যাবে, তাই সে যেন তাকে সুযোগ দেয়, আর এখানে তো তার কোনো দোষ নেই। তখন প্রিন্সিপাল বলে না, কেউ ভুলবে না আর তাকেও কেউ ভুলতে দেবে না। এখনকার বাচ্চারা আর আগের মতো নেই। পারিমা তবু বোঝানোর চেষ্টা করে যে সে খুব করে কাজে ফিরে আসতে চায়, দরকার হলে সে আরো 1 সপ্তাহ পরে আসবে। এবার প্রিন্সিপাল তাকে কিছু কাগজ দেখায়। এগুলো স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশটের প্রিন্ট আউট, যেখানে দেখা যাচ্ছে তার অবস্থানে স্টুডেন্টরা হাসাহাসি করছে, আজে বাজে কথা বলছে। বুঝুন জেনারেশনের কি পরিমাণ অধপতন হয়েছে। তো প্রিন্সিপাল এসব দেখিয়ে বলে এই সব কিছুর ভেতর সে কি করে তাকে ডেকে আনবে, সে কখনোই এটা পারবে না। এসব দেখে পারিমারও আর কিচ্ছু বলার থাকে না, সে শুধু কাঁদতে থাকে। এরপর চলে আসে ক্রিমিনাল আইডেন্টিফিকেশনের দিন। পারিমার চোখের দৃষ্টি এখনো ঠিক হয়নি, আর সেদিন অন্ধকার থাকায় সে সবার চেহারাও ভালো করে দেখেনি। তাই পুলিশ কিছু কথা কাগজে লিখে দেয়। সে রাতে সে ভাষা যা শুনেছিল তাই কাগজে লেখা। অভিযুক্তরা একজন একজন করে সে লেখাগুলো পড়বে আর পারিমা আইডেন্টিফাই করবে। পারিমা বেশ কয়েকবার কথাগুলো শোনে, আর শুনেই সে ওই রাতে ফিরে যায়। তার ভীষণ ভয় হতে থাকে। শেষ পর্যন্ত সে বলে সে আইডেন্টিফাই করতে পারছে না। এখান থেকে দৃশ্য আবারও চলে যায় কোর্টে। যে থানায় দীপরাজের গাড়ি চুরির রিপোর্ট লিখেছিল সেখানকার পুলিশ চলে আসে, তবে সে সিসিটিভি ফুটে জানতে পারেনি। পরের হিয়ারিং এর তারিখ দেওয়া হয় 22 তারিখ। বিচারক বলে 22 তারিখ যেন পুলিশ সিসিটিভি ফুটেজ অবশ্যই নিয়ে আসে। বিনয় আর ধ্রুব বাজারে আসে। এরপর ধ্রুব একটা পিস্তল নিতে চায়। ছোট্ট মানুষটা এখনো তার মাকে রক্ষা করার জন্য একটা পিস্তল চায়। তো তারা যখন কথা বলছিল তখনই হারি তার প্রেমিকার সাথে সময় কাটিয়ে গাড়িতে ফিরে আসে। তখনই সে তার ঘাড়ে ঠান্ডা কিছু অনুভব করে। সে বুঝতে পারে কেউ তার ঘাড়ে বন্দুক ধরেছে। তার কথা মতো হ্যারি ওই রেল লাইনে চলে যায় যেখানে তারা পারিমাকে ফেলে রেখেছিল। ওই লোকটা গাড়ি থেকে বের হয়। তার চেহারা দেখা যায় না, কারণ তার কাছে আছে বিরাট এক কালো ছাতা। লোকটা হ্যারিকে গুলি করে সেখানেই শেষ করে দেয়। সকাল হতে অন্য অপরাধী অর্থাৎ বান্টির বোন সাথী ছুটে ভাইয়ের কাছে আসে আর বলে কেউ একজন হ্যারিকে মেরে ফেলেছে। তার দেহ সেখানে পাওয়া গেছে যেখানে মেয়েটিকে পাওয়া গিয়েছিল। সাথী ভাইকে জিজ্ঞেস করে সে আসলেই কে অপরাধ করেছে। বান্টি প্রথমে অস্বীকার করে। এরপর যখন তার বোন তার মাথায় হাত দিয়ে বলতে বলে তখনই সে ভেঙে পড়ে আর বলে সে ভুল করে ফেলেছে, তার বোন যেন তাকে বাঁচায়। সাথী তখন তার ভাইয়ের কথা শুনে হতভম্ব হয়ে যায়। সে কালো ছাতাওয়ালা ওই লোকটা
এরপর বিখ্যাত হয়ে যায়। তাকে কেউ চেনে না, কিন্তু সবাই জানে ধর্ষককে শায়েস্তা করার জন্য এমন মানুষ খুবই দরকার। যুব সমাজের সবাই কালো ছাতা হাতে বেরিয়ে যেতে চায় আর ধর্ষক নিধন করতে চায়। এই নিয়ে পুরো দেশ জুড়ে হুড়োহুড়ি লেগে যায়। কালো ছাতাওয়ালা হয়ে ওঠে যুব সমাজের মাসিহা। তাকে নিয়ে চলতে থাকে নানান টকশো, পক্ষে বিপক্ষে সবাই কথা বলতে থাকে। এদিকে দীপরাজ চলে যায় থানায় আর ছেলের জন্য সিকিউরিটি খোঁজে। সে বুঝতে পেরেছে তার ছেলের মাথার উপর বিপদ ঘুরছে। সিনিয়র অফিসার জানায় সে এত সহজে সিকিউরিটি দিতে পারবে না, এর পেছনে অনেক নিয়ম কানুন আছে, অ্যাপ্লিকেশন দিতে হবে, আরো প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হবে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। দীপরাজ বলে এর আগে পুলিশ যেভাবে বলেছে সে সেভাবেই সব করেছে, এখন তাদের সাহায্যের দরকার। নবরত্না তার কথায় সাড়া দেয়। কার্তিক গিয়েছিল রবির বাড়িতে, ডিনার করতে করতে তারাও কথা বলছিল সেই কালো ছাতাওয়ালাকে নিয়ে। রবি বলে না, সেভাবে খুনের বদলে খুন বা এক অপরাধের বদলে অন্য অপরাধ সমর্থন করে না। এমনটা হলে সমাজে বিশৃঙ্খলা শুরু হবে, আর আইন আদালত কেনই বা আছে? কার্তিক বলে আইন কাজ করে না বলেই সাধারণ মানুষকে এসব করতে হয়। আর পারিমা বিনায়কে বলে সে এখনো জানেই না যে লোকটিকে মেরে ফেলা হয়েছে সে দোষীদের একজন কিনা, তবে সেইটুকু জানে এমন কোনো বিচার সে চায়নি। তার বিনায়কে এসব বলার কারণ হয়তো সে ভাবছে বিনায়ী কালো ছাতাওয়ালা মাসিহা। দেখতে দেখতে পরের হেয়ারিং এর ডেট চলে আসে। নবরতন কোর্টকে জানায় তার ক্লায়েন্টের সুরক্ষা নিয়ে সে বেশ চিন্তিত, তাই নিরাপত্তার কারণে প্রতিদিন কোর্টে আসা তাদের পক্ষে সম্ভব হবে না। বিচারক জানায় প্রতিদিনই আসতে হবে। এরপর সে থানার সিসিটিভি ফুটেজ দেখতে চায়, কিন্তু সে সেটা দেখাতে পারে না, অর্থাৎ কোনো কিছুই এগোয় না। বিচারক তখন বলে দ্রুত সব প্রমাণাদি এক করে ফাইল রেডি করতে, তারা ফাস্ট ট্র্যাকে এই কেস সমাধান করবে। সঞ্জয় রবিকে নিয়ে আবারও তদন্ত শুরু করে। যে লোকটা সঞ্জয়কে খবর দিয়েছিল নিকাত তার বন্ধুরা এখানে এসে চা খেয়েছিল, সে লোকটা পরদিন থেকে চায়ের দোকান বন্ধ করেই চলে গেছে। সঞ্জয় কোথায় ছেলেগুলো তাদের কাপড় চোপড় জ্বালিয়েছে, কোথায় কি করেছে তার একটা অনুমান করার চেষ্টা করে। এর মধ্যে রবি তাকে জিজ্ঞেস করে তার বস নিশ্চয়ই কেসটিকে অন্যদিকে নেয়ার চেষ্টা করছে, কেস নিয়ে নয় ছয় করছে। সঞ্জয় তখন তার কোনো জবাব দেয় না। রবি বলে এমনটা হলে তাদের হাল ছেড়ে দেওয়াই ভালো। প্রতিদিন ৮০টা মেয়ের উপর শারীরিক নির্যাতন হয়, আমাদের ভেবে নিতে হবে এটাও তার মধ্যে একটা, আর কিছুই না। নিজের অফিসে ফিরে এরপর রবি সোশ্যাল মিডিয়ার জন্য একটা ভিডিও বানাচ্ছিল, কেন কালো ছাতাওয়ালা যা করছে তা সাপোর্ট করা উচিত নয় এই ব্যাপারটা নিয়ে। তখনই তার সাথে দেখা করতে আসে নবরতন। সে রবিকে নিয়ে দীপরাজের কাছে যায় সমঝোতা করার জন্য। নিকা বাকিদের সম্পর্কে সব তথ্য দিবে, তবে তাকে যেন ছাড়িয়ে আনা হয়। রবি জানায় তাকে ছাড়ানো সম্ভব হবে না, তবে ২.৫ বছরের জেল হতে পারে। নবরতন তখন ১.৫ বছরের ডিল ফাইনাল করার চেষ্টা করে। রবি বলে নিকা যদি সেই স্যামের সম্পর্কে বলে তাহলে ২.৫ বছরের ভেতরেই সে ছাড়া পাবে। এবার নিকা স্যামের কথা প্রথমবারের মতো বলে। সেদিনই তার স্যামের সাথে প্রথম দেখা হয়েছিল, এক জিমের সামনে থেকে সে তাকে তার গাড়িতে তুলেছিল। এর বেশি কিছুই সে স্যামের সম্পর্কে জানে না। এরপর আমরা স্যামকে একটা ক্লাবের সামনে দেখি, তার পাশ দিয়ে একজন লোক হেঁটে যায় আর ভিড়ের মধ্যে অবলীলায় সে তাকে ছুরি মেরে দেয়। এটাই সেই কালো ছাতাওয়ালা। ওদিকে সঞ্জয় এক লোককে বেঁধে দিয়ে এসেছে যে সাক্ষ্য দিবে দীপরাজ তাকে দিয়ে এসব করিয়েছে, কিন্তু রবি তাতে রাজি হয় না। যে ভিডিওতে লোকটা সাক্ষ্য দিচ্ছে তাতে সঞ্জয় পিস্তল ধরা, এই ভিডিও কাজে দেবে না। সঞ্জয় বলে জাস্টিস পেতে হলে এছাড়া আর উপায়ও নেই। রবি দুর্নীতির বদলে দুর্নীতি চায় না, সে পুরো সিস্টেমকে ঠিক করতে চায়। রবি ওই লোকটাকে তখন ছেড়ে দেয় আর পালিয়ে যেতে বলে। পরদিন তার সাথে দেখা করতে আসে কার্তিক আর বাসু। বাসু বলে কার্তিক একজন আন্ডার কভার এজেন্ট, সে তার আন্ডারেই কাজ করে। বাসুর কথা শুনে মনে হয় তার সন্দেহ হচ্ছে কার্তিকই কালো ছাতাওয়ালা সেই লোক, তাই সে রবিকে বলে তাকে শহরের বাইরে পাঠিয়ে দিতে, এই কাজ আর কেউই করতে পারবে না। রবি চলে যায় তখন কার্তিকের কাছে আর তাকে বলে কালো ছাতাওয়ালার পেজের অনেক ফলোয়ার হয়েছে, সবাই তাকে বলছে কিভাবে করে মারা উচিত, কাকে মারা উচিত। সোশ্যাল মিডিয়ায় যেন কোর্ট খুলে গেছে। কার্তিক এসব একেবারে চুপচাপ শোনে। রবি এবার সরাসরি জিজ্ঞেস করে যে সেই এসব করছে কি, আর কেন বাসু বলছে তাকে শহরের বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য, কেন সে এসব করছে। নিজের ভেতর সে রাক্ষস তৈরি করেছে। রবির তো কার্তিক আর কাবেরী ছাড়া দুনিয়াতে কেউ নেই। একজনকে সে হারিয়ে ফেলেছে, আর একজনকে হারাতে পারবে না। আর যে মানুষ নিজের স্ত্রীর মৃত্যু সজ্জায় ছিল না, সে বন্ধুর স্ত্রীকে নিয়ে এত কেন চিন্তিত? তারা এসব কথা যখন বলছিল তখন কালো ছাতাওয়ালা আর একটা মেয়েকে মেরে ফেলে। বোঝা যায় কালো ছাতাওয়ালা হয়তো অন্য কেউ, কিংবা একের অধিক কালো ছাতাওয়ালা শহরে আছে। রবি শেষ পর্যন্ত সেই কালো ছাতাওয়ালার ঠিকানা খুঁজে বের করে। তার জন্য তাকে ওই জিমে যেতে হয় যেখান থেকে নিক্কা তাকে পিক করেছিল। ম্যানেজার প্রথমে স্যামের ঠিকানা দিতে না চাইলেও কিছু ঘুষ দিলে সে দিয়ে দেয়। এরপর পারিমাকে নিয়ে রবি স্যামের বাড়িতে যায়। তার মেয়ে পারিমারি স্কুলেই পড়ে
আর স্যাম তো পলাতক। রাভি তখন স্যামের স্ত্রী আর মেয়েকে বলে তার এই দুজনের সাহায্য ভীষণ প্রয়োজন। শেষ পর্যন্ত স্যামকে গ্রেফতার করা হয়। সে চেষ্টা করে সঞ্জয়কে কিছু টাকা দিয়ে ছাড়া পাওয়ার, কিন্তু কোনো লাভ হয় না। সঞ্জয়ের বস তাকে জিজ্ঞেস করে, তাকে জিজ্ঞেস না করে সে স্যামকে কেন গ্রেফতার করলো। সে বেশি বেশি সৎ হতে চাইছে। সৎ হওয়া এত সহজ ব্যাপার না। পরদিন ছিল পারিমারের স্টেটমেন্ট দেওয়ার তারিখ। রাভি রাত জেগে পারিমাকে শিখিয়ে দেয় আদালতে ঠিক কিভাবে সবকিছু বলতে হবে। একসময় পারিমা বলে প্রতিদিন 80 জন মেয়ের উপর শারীরিক নির্যাতন হয়, বছরে 30,000, যা দিয়ে একটা স্টেডিয়াম ভর্তি করা যাবে। এই কথা শুনে রাভি মুচকি হাসে। পারিমায় স্টেটমেন্ট দিতে শুরু করলে নবরত্ন ডিটেলসে অনেক কিছু জিজ্ঞেস করে। যেমন পারিমা বলেছিল তারা তার স্কার্ট ছিঁড়ে ফেলেছিল, অথচ স্কার্ট ছেঁড়া অবস্থায় পাওয়াই যায়নি। সেদিন পারিমা পরিষ্কারভাবে সবকিছু দেখতে পেলে অপরাধীদের চেহারা কেন দেখতে পায়নি। সে আরো কিছু প্রশ্ন করে, ব্যাপারটা অন্যদিকে নিতে চায়। যেমন সে এত রাত পর্যন্ত পার্টিতে কেন ছিল, সে ড্রিঙ্ক করেছে কিনা, ইত্যাদি ইত্যাদি। পারিমা তখন নিজের মতো করে জবাব দেওয়ার চেষ্টা করে, একেবারে সাহসিকতার সাথে। কিন্তু একটা সময় সে অসুস্থ হয়ে গেলে বিচারক বলে সে চাইলে ক্যামেরাতেও স্টেটমেন্ট দিতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু পারিমা বলে সে সামনাসামনিই দিতে চায়। এক সময় সে তার মুখের ওড়না খুলে ফেলে, যা দিয়ে তার মুখ ঢাকা ছিল, কারণ সে লজ্জা পাচ্ছিল। কিন্তু এখন আর সে এসব নিয়ে ভাববে না। সে তার মুখ দেখিয়ে বলে যে তার মুখ দেখে এখন সে নিজেই নিজেকে চিনতে পারে না, আর ওই মানুষগুলোকে কি করে চিনবে। সে আর আগের পারিমা নেই। তার ভুলটা হয়তো মেয়ে হয়ে এত রাতে বের হওয়াতেই হয়েছে। তার ভুল হয়তো টিচার হওয়া। যেসব বাচ্চাদের সে নিজের বাচ্চার মতো দেখেছে তারাই তাকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে নোংরা নোংরা কথা বলে, তাকে নিয়ে হাসি ঠাট্টা করে। নবরত্ন এসব শুনে বলে পারিমা যা বলছে তার জন্য সে দুঃখিত, তবে তাতে করে তো তার ক্লায়েন্টরা দোষী সাব্যস্ত হয় না। তো এভাবেই দেখতে দেখতে সেদিনের হিয়ারিং শেষ হয়। আর যখন রাভি বের হয় তখন দেখে তার গাড়িতে লেখা সে যেন সাবধানে থাকে, নিচে লেখা ছাতাওয়ালার ফ্যান। এসব দেখে সে খুবই অবাক হয়। এরপর আবার পরের হেয়ারিং চলে আসে। তখন কেউ একজন তার মুখে কালি মেরে দেয় আর ছাতাওয়ালার নামে জিন্দাবাদ বলতে থাকে। রাভি তো তবুও দমে যায় না। সে এই অবস্থাতেই কোর্টে যায়। বিচারক তখন তাকে দেখে বলে সে আগে নিজেকে পরিষ্কার করে আসুক। রাভি বলে সে যতবারই পরিষ্কার করবে ততবারই কালি ছুড়বে তার দিকে। আশেপাশে এমন সব মানুষ জড়ো হয়েছে যে তারা এইসবই করবে। আর তার তো ভাগ্য ভালো ছিল, কালি ছিল সেটা, অ্যাসিড না। তাহলে তো তার মুখটাই যেত। তো এই কালিমাখা অবস্থাতেই রাভি হিয়ারিং শুরু করে। রাভি প্রথমে বলে আসামি পক্ষ বলছে গাড়ি চুরি হয়েছে আর তারা থানায় রিপোর্টও করেছে, তবে সেই রিপোর্ট বা সিসিটিভি ফুটেজ কিছুই পাওয়া যায় না। তারপরে আরও জানা যায় যে অপরাধীরা নাকি সবাই বিয়েতে গিয়েছিল, সেখানকারও ছবি পাওয়া গেছে, কিন্তু সেটা ভোরবেলার। হ্যাঁ, ভোরবেলার ছবি। তাহলে সারা রাত তারা কোথায় ছিল সেটার তো কোনো প্রমাণ নেই। রাতের ছবি হলে না হয় বুঝতাম যে হ্যাঁ তারা সেই বিয়েতেই ছিল, কিন্তু তা তো না। তো এরপরই রাভি বান্টির বোন সাথীকে ডাকে আর জিজ্ঞেস করে তার ভাই যে শার্ট পরেছে সেই শার্ট কি সে আগে দেখেছে। সাথী জানা হ্যাঁ সে আগে দেখেছিল, তবে বান্টির সোশ্যাল মিডিয়ার ছবি থেকে দেখা যায় সে যতবারই বিয়ের দাওয়াত খেতে গেছে স্যুট পরে গেছে। এর বাইরে সে টি শার্ট পরতো, কিন্তু ওই প্রথম সে ফুল হাতাওয়ালা শার্ট পরেছে। ব্যাপারটা কি খুবই অদ্ভুত নয়? এরপর যেই কাপড়ের দোকানের কাছ থেকে শার্ট নেওয়া হয় তার সাথেও কথা বলা হয়। আমরা আরো জানতে পারি সেই রাতে ওই দোকানি দীপরাজের সাথে পুরো 4 মিনিট ধরে কথা বলেছে। ওই রাতেই কেন তাদের কথা বলতে হলো, আর কি এমন কথা বলেছে তারা? রাভি এরপর সঞ্জয়কে ডাকে আর সঞ্জয়কে কালো ছাতাওয়ালার খুনের ব্যাপারে জিজ্ঞেস করে যে সে কি এই খুন সাপোর্ট করে। সঞ্জয় জানায় না, সে সাপোর্ট করে না। তার ভীষণ রাগ হয়। এরপর রাভি জিজ্ঞেস করে সে মানে কিনা যে পুলিশ প্রমাণ নিয়ে এদিক ওদিক করছে, ডিএনএ স্যাম্পল পাল্টাচ্ছে। সঞ্জয় তখন তার কথার কোনো জবাবই দিতে চায় না। সে সবকিছু এড়িয়ে যেতে চায়, কেননা সঞ্জয়ের উপর রয়েছে তার উপরের মহলের প্রেসার। তখনই নবরত্ন বলে সঞ্জয়ের স্টেটমেন্ট এমনিও গ্রহণযোগ্য না, তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আছে। এই কথা শুনেই তো এবার সঞ্জয়ের মৌনতা ভাঙে। সে বলে ডিএনএ মিলছে না, কারণ তা পারিমার না, অন্য কারো। পারিমার ডিএনএ তো নষ্ট হয়ে গেছে। তার সিনিয়ররাই এইসব অদল বদলের কাজ করেছে, তারাই এইসবের সাথে জড়িত। এই কথা শুনে বিচারক জিজ্ঞেস করে তার কাছে কি কোনো প্রমাণ আছে সে যে এইসব কথা বলছে। সঞ্জয় জানায় না, তার কাছে কোনো প্রমাণ নেই। রাভি তখন বলে এবার এই তথ্য নিয়ে কি করবে তা বিচারকের ব্যাপার, এটা তারই আদালত। সেদিনের হিয়ারিং শেষ হলে সেখান থেকে কার্তিক চলে যায় বাসুর কাছে। সে আস্তে আস্তে বলে সবাই তাকে হিরো বলছে, কিন্তু নিজেকে তার রাক্ষস বলে মনে হচ্ছে, কারণ সেই তো কালো ছাতাওয়ালা। বাসু তখন বলে
খুন করাটা কখনো হিরোর কাজ হতে পারে না। কার্তিক বলে, তাহলে বাসু তাকে আন্ডারকভার এজেন্ট করে অন্য দেশের মানুষকে খুন করতে কেন পাঠিয়েছে? বাসু বলে তার দরকার আছে তাই। কার্তিক তখন বলে, এই লোকদের মারা আরো বেশি দরকার, কারণ এরা থাকলে সমাজ নোংরা হয়ে যাবে, তারা আরো মেয়েদের জীবন নষ্ট করবে, তাই এদেরকে একেবারে শেষ করে দেওয়া দরকার। এসব শুনে বাসু কার্তিককে জিজ্ঞেস করে, সে আসলে কাকে মারতে চাইছে, এই ধর্ষকদের নাকি কাবেরীর খুনিকে, নাকি সেই মানুষকে যে মানুষটা মৃত স্ত্রীর পাশে ছিল না? কার্তিক এরপর উঠে চলে যায়। তখন সে সরাসরি চলে আসে থানায় আর আত্মসমর্পণ করে নেয়, কারণ তার ধারণা সে যদি গ্রেফতার না হয় তাহলে সে নিজেকে থামাতে পারবে না, একের পর এক খুন করে যাবে, কারণ এই অন্যায় সে মেনে নিতে পারছে না। কার্তিক এখানে তার দুটো খুনের কথা স্বীকার করে। এরপর জানা যায় পরদিন স্টেটমেন্ট দিবে স্যামের মেয়ে। তার স্কুলের বন্ধুরা সবাই আদালতে চলে আসে। বিচারক তখন বকতে থাকে যে বাচ্চাদের সামনে এসব কেন হচ্ছে। রাভি জানায়, বাইরে তো তাদের সামনেই সব হচ্ছে, তাহলে এখানে হতে সমস্যা কোথায়? এরা সবাই পারিমার ছাত্রী। এরপরই শুরু হয় স্যামের মেয়ের স্টেটমেন্ট। সে জানায় সেদিন ভোর রাতে তার বাবা ফিরে আসে, তার শরীরে আঘাত ছিল, সে তার প্রিয় লাল শার্টকে আগুনে পুড়িয়ে দেয়। রবি আরো বলতে থাকে, স্যামকে নিক্কার গাড়িতে উঠতে জিমের বাইরে সিসিটিভিতে দেখা গেছে। এছাড়া তারা যখন গাড়ি চুরির কমপ্লেন করার কথা বলেছে সেই সময় তাদের চায়ের দোকানে আড্ডা দিতে দেখা যায়, যা অনেক বড় কিছুর প্রমাণ দেয়। নবরতন তখন স্যামের মেয়েটাকে বলে সে একবার স্কুলে বাজে গানের সাথে নাচতে গিয়ে ধরা পড়েছে, তার বাবা তাকে তখন মেরেছিল, এরপর থেকেই বাবার উপর প্রতিশোধ নিতে চাইতো সে, এজন্যই সে এসব বলছে। রবি তখন নবরতনকে থামানোর চেষ্টা করে, বাচ্চা মেয়েকে এসব বলতে নিষেধ করে, তবু সে বারবার জিজ্ঞেস করে তার বাবা কি ধর্ষক। শেষ পর্যন্ত স্যামের মেয়ে মুখ খোলে, সেদিন কি হয়েছে সে জানে না, তবে এর আগে তার বাবা এমনটা করেছে তার মায়ের সাথেই করেছে। বাচ্চা মেয়েটার কথায় পুরো আদালত যেন থমকে যায়। বিচারক ক্লোজিং আর্গুমেন্ট দিতে বলে। স্যামের মেয়ের স্টেটমেন্টের পর তার আর বলার কিচ্ছু থাকে না, সে শুধু বলে 3 জন অভিযুক্তর যাবজ্জীবন সাজা চায় সে। নবরতন ক্লোজিং স্টেটমেন্টে বলে তাদের পক্ষে সব প্রমাণাদি আছে। বিচারক জানতে চায় এতে রাবি কিছু অ্যাড করবে কি। রাবি বলে 6 মাসের বাচ্চাদেরও ছাড়া হয় না, মেয়েরা কোথাও নিরাপদ না, সে এখন আর এমন কি অ্যাড করবে যাতে করে ওই বাচ্চাগুলোর সাথে ন্যায় হবে, তারা কিছুটা হলেও স্বস্তি পাবে। প্রতিদিন রাস্তায় কত মেয়েদের সাথে এমন হয় তা তো কেউ বলতেই পারবে না। সাবিতা অর্থাৎ স্যামের স্ত্রী, তার সাথে 13 বছর আগে স্যামই একই নোংরা কাজ করেছিল। বহুদিন কেস চলার পর শেষ পর্যন্ত আউট অফ কোর্ট সেটেলমেন্ট হিসেবে সাবিতাকে স্যামের সাথে বিয়ে দেওয়া হয়। 4000 দিনের বেশি হলো সাবিতা তার অপরাধীর সাথে আছে, তার ভালো মন্দ দেখভাল করছে, তার স্বামী হিসেবে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, তার মেয়েকে বাবা ডাকতে দেখছে। এর চেয়ে বড় কষ্টের একটা মেয়ের জন্য আর কি হতে পারে? তারা কোনোভাবে এই পরিবারটিকে ন্যায় দিতে পারবে না। বিচারক এই সব শুনে এখন রায় দেওয়ার পালা। বিচারক বলে আদালতে প্রমাণিত হয় যে গাড়িটা চুরি হয়নি, ওই 3 জন পারিমার সাথে হওয়া জঘন্য কাজের সাথেও যুক্ত, তাই তাদের শাস্তি আদালত পরে জানিয়ে দিবে। বিচারক এও বলে পুলিশ ডিপার্টমেন্ট যেন সঞ্জয় সহ কয়েকজন পুলিশের উপর তদন্ত করে যারা এই কেসের সাথে যুক্ত ছিল, কারণ তাদের মাধ্যমে প্রমাণাদি লোপাট হয়েছে। শেষে বিচারক আদালতে উপস্থিত থাকা বাচ্চাদের বলে তারা যেন বড় হয়ে বড় মানুষ হয়, তাদের চেয়ে ভালো কাজ করে। এদিকে কেস সমাপ্ত হয়। অন্যদিকে কার্তিককে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া হয় জবানবন্দি দেওয়ার জন্য। তখনই দীপরাজ ছুটে আসে আর কার্তিককে গুলি করে দেয়। কার্তিক তার একমাত্র ছেলেকে শেষ করে দিয়েছে। সাথে সাথেই হইচই শুরু হয়ে যায়। দীপরাজকে পুলিশ ধরে ফেলে, অ্যাম্বুলেন্স ডাকা হয়। এর মধ্যেই কার্তিক নিথর হয়ে যায়, তার গল্প তো শেষ হয়ে যায়। তবে পারিমার বিনয়ের গল্প অন্যভাবে শুরু হয়। তারা নতুনভাবে আবারও সবকিছু শুরু করে। 80 জনের মধ্যে অন্তত একজন মেয়ে হলেও অবশেষে ন্যায় পায়, আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আসলে আমাদের সমাজে স্যামদের মতো এরকম বদমাশ লোক অনেক আছে যারা মেয়েদেরকে মানুষ বলে মনে করে না। তাদের বিরুদ্ধে সবাইকে এভাবেই সোচ্চার হতে হবে, তবেই এদেরকে একসাথে রুখে দেওয়া সম্ভব। যাক, এই তো ছিল আজকের গল্প। আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।